স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে ৭১ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বাচলে এই ভাস্কর্য তৈরি হবে রাজুকের নিজস্ব অর্থায়নে। গৃহায়ন ও গণপূর্ত সচিব জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভাস্কর্যটির কাজ শেষ হবে। উদ্বোধন করা হবে ৭ই মার্চ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন সংবাদের শেষ অংশে। এ পর্যায়ে চলে যাচ্ছি পুরো খবরে। কেরানীগঞ্জ সহ ঢাকার আশেপাশ ছেয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চোখের সামনে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা চললেও নজর নেই বিস্ফোরক পরিদপ্তর ও পুলিশ প্রশাসনেরও। কেরানীগঞ্জের কালিন্দিতে স্বদেশ নামে এই সিএনজি স্টেশনটি আপাতদৃষ্টিতে মনে হবে বৈধ, অথচ অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়া হচ্ছে কাভার্ড ভ্যানে মজুদ সিলিন্ডার থেকে। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৯ টাকা বেশি দরে। একটি কাভার্ড ভ্যানে বিশাল আকারের শতাধিক গ্যাস সিলিন্ডার, যাতে গ্যাস ভরে নিয়ে আসা হয় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশন থেকে। অনুমতি না নিয়ে বিক্রির কথা স্বীকার করছেন অবৈধ গ্যাস ব্যবসায়ী আক্তার হাজি। শুধু কেরানীগঞ্জেই এমন অবৈধ সিএনজি স্টেশন কমপক্ষে ১০টি। অনেকে ভুয়া কাগজপত্রও তৈরি করেছেন। এমনই এক ব্যবসায়ী রহমান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। এটা আমরা ঢাকায় বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসি। নিয়ে আসে এলাকায় এই যে সিএনজি যেগুলো আছে এটা তো ঢাকায় ঢুকতে পারে না। বৈধ না হলে তো এভাবে চালানো পসিবল হতো না, কিন্তু কিভাবে বৈধ সেটা তো আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ আমাদের যে মালিক মহাজন আছে তারা জানে। ভ্রাম্যমাণ সব সিএনজি স্টেশনে গ্যাস পরিমাপের মিটার থাকলেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে স্থানীয় চালকদের কিছুটা সুবিধা হলেও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস বিক্রি করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত চাপ অথবা তাপে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এজন্যই এ ধরনের ব্যবসার অনুমোদন দেয় না ফায়ার সার্ভিস। একটা সমন্বয়, একটা সিস্টেমের মাধ্যমে তারা সেবা দেওয়ার কথা। তো হঠাৎ করে রাস্তায় যে এই ধরনের দাহ্য পদার্থ তারা তো এভাবে দেওয়ার কথা না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় দেশের কোথাও ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের অনুমতি দেয়নি বিস্ফোরক পরিদপ্তর। তারপরও প্রশাসনের সামনেই অবাধে চলছে অবৈধ ব্যবসা। বিস্ফোরক অধিদপ্তরে আমি চিঠি দিয়ে জানিয়েছি, পরিবেশ অধিদপ্তরে জানিয়েছি, এবং যেহেতু কাভার্ড ভ্যানের বিষয়টি আসে সেক্ষেত্রে আমি বিআরটিএর চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠি দিয়েছি। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত মোবাইল কোড করছি। শুধু কেরানীগঞ্জ নয়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়্যারের কারখানা পুড়ল প্রায় ৬ ঘন্টা ধরে। শনিবার রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট ছিল, প্রচুর দাহ্য বস্তু মজুদ ছিল। মিলের শ্রমিক কর্মকর্তাদের সহায়তায় আমরা কাজ শুরু করি। আপনারা জানেন আগুন না ছড়ানোর কোনো সম্ভাবনা নাই, আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। অনেক র মেটেরিয়াল যেগুলো কেমিক্যালস আউটসোল বানানোর জন্য ইউজ করা হয় এদিকে রাখা ছিল। তো আগুনটা আসলে এমন এক্সপ্লোশন দিয়ে এমন ব্যাপকভাবে উপর থেকে ছড়িয়ে গেছিল যে লাকিলি সবাই ইভ্যাকুয়েট করতে পেরেছে, কিন্তু ফ্যাক্টরি বাঁচানো ডিফিকাল্ট হয়ে গেছে। গাজীপুরের মৌচাক এলাকায় রহমত টেক্সটাইলের তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে মালামাল। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক সন্ত্রাসী বাহিনী। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী তাদের মূল পেশা। এসব বাহিনীর কাছে জিম্মি এলাকার সাধারণ মানুষ। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরপরই নেওয়া হচ্ছে ব্যবস্থা।
দুর্গম মেঠোপথ ধরে বেগমগঞ্জের সীমান্তবর্তী পূর্ব একলাসপুর বখাটে কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে গড়ে উঠেছে কয়েকটি সন্ত্রাসী বাহিনী। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা এই বাহিনীর সদস্যদের মূল পেশা। এর মধ্যে দেলোয়ার বাহিনীর বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সিএনজি চালক থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অল্প সময়ে দেলোয়ার হয়ে ওঠেন শীর্ষ মাদক ব্যবসায়ী। আবার দেলোয়ার বাহিনীর প্রতিপক্ষ বাহিনীও রয়েছে। কাটা রাসেল নামে বাহিনী একলাসপুর ও গাবুয়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি চালাচ্ছে। গত বছর মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে 3 যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে এ বাহিনী। এরকম একাধিক সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি সাধারণ মানুষ। প্রতিবাদ করলে বাড়িঘরে হামলা, গুলি ও নির্যাতন চালায় সন্ত্রাসীরা। ওদেরকে কিছু বললে ওরা ফায়ারিং করে, নিজেরা এমন গোড়াগুলি করে, এমন মানুষের বাড়িতে তাদেরকে আক্রমণ করে। খালপার রাস্তা, এখানে কাঁচা রোড, এখানে পুলিশেরা আসতে পারে না। সন্ত্রাসীরা এই পুলিশেরা না আসার কারণে এই এলাকাতে অনেক অপকর্ম করে। স্থানীয়রা বলছেন, গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় সন্ত্রাসীরা। জামিনে আসি যে বিভিন্ন নেতাদের ইয়েতে যাই, এরা আবার আরো বড় কাজ করি ফেলে। পুলিশ সুপার বলছেন, অভিযোগ পাওয়ার পরপরই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি। কোনো না কোনোভাবে আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি এবং কোনো বিষয়ই আমাদের কাছে আনঅ্যাটেন্ডেড থাকে না। যে কোনো ঘটনা ঘটলে পুলিশকে অবগত করবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালী বেগমগঞ্জে নারী নির্যাতন মামলার আরেক আসামি মাইনুদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মামলার 3 আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। এছাড়া নির্যাতিত ওই নারীর সাথে দেখা করেছে ঢাকার একটি প্রতিনিধি দল। 2 দিনের রিমান্ড শেষে নারী নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন শাহেদকে আদালতে তোলা হয়। জেলার 2 নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম SM মোসলে উদ্দিন মিজান 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মামলার আরও আসামিরা রিমান্ডে আছে। আমরা আশা রাখি যে তাদের রিমান্ড শেষেও তারাও হয়তো 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারবো নির্যাতিতাকে। এদিকে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছে PBI। তাদের সাথে ছিল 3 আসামি বাদল, কালাম ও সাজু। বিবস্ত্র করে নারীকে নির্যাতন ও ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার 2 মামলার তদন্ত করছে PBI। এছাড়া নির্যাতিত ওই নারীর সাথে দেখা করেছেন ঢাকার একটি নারী প্রতিনিধি দল। পরে নোয়াখালী প্রেস ক্লাবে আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা। আমাদের পক্ষ থেকে জানাতে চাই যে উনি একা নন, আমরা পাশে আছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত দোষী যারা তাদের শাস্তি না হয়। এ ঘটনার প্রতিবাদে জেলার প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নাগরিক ভোগান্তির নানা অভিযোগ ঢাকা 5 সংসদীয় আসনের বেশিরভাগ বাসিন্দার। সড়কের পাশে ময়লার বাঘার, দুর্গন্ধযুক্ত পানি আর ফুটপাত দখল করে বসেছে অবৈধ দোকান। একের পর এক দুর্ঘটনা ঘটলেও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত ইজি বাইক। এলাকাবাসী বলছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের মন রক্ষা করেই চলছে অবৈধ যানবাহন। আসনটির উপনির্বাচনে এসব গুরুত্ব পাবে বলে মনে করছেন ভোটাররা। রাজধানীর যাত্রাবাড়ির দৃশ্য এটি। সড়ক ও ফুটপাত দখল করা এই বাজারের বয়স 20 বছরেরও বেশি। প্রধান সড়কের 4 ভাগের 3 ভাগই দখল করে বসানো হয়েছে পিকআপ ট্রাক স্ট্যান্ড। ফ্লাইওভার হলেও এর নিচে যানজটের এই দৃশ্যেই প্রকাশ পাচ্ছে অব্যবস্থাপনার মাত্রা। এই বাজারের কারণে এই রাস্তার থেকে আপনার যাওয়া আসায় খুবই ভোগান্তি হয়। রাস্তাটা তো দখল করে নিয়ে যাচ্ছে, ফুটপাতওয়ালারা দখল করে নিচ্ছে, এই কারণে সমস্যাটা হইতে আছে।
ঢাকা 5 আসনের বিভিন্ন এলাকার দুর্ভোগের অন্যতম কারণ বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম। ঢাকা দক্ষিণ 64 নম্বর ওয়ার্ড আপনার বিল নেয় 150 করে, 150 নেয়, 180 নেয়। ঢাকা 5 আসনের এসব এলাকার জন্য সিটি কর্পোরেশন থেকে ময়লার বিল 100 টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এরপরও সড়কের পাশে এভাবেই রাখা হচ্ছে ময়লার স্তূপ। এতে অতিষ্ঠ পথচারী সহ এলাকাবাসী। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ড্যামরা, মাতুয়াইল, শনিরাখড়া ও কদমতলী সহ আশপাশের এলাকার বেশ কিছু সড়ক। অবাধে চলছে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত ইজি বাইক। অটো রিক্সা তো বলাই যায় না, একটার বেশি এক লাগে, মানুষ প্রতিদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হইতেছে। রাত্রিতে ভিড় হয়, মানুষ চলার কোনো কায়দাই থাকে না, মানুষ বিরক্ত হয়ে যায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় বেশিরভাগ অনিয়ম, দাবি এলাকাবাসীর। রাস্তা 60 ফুট 40 ফুট দখল করে রাখছে হকাররা। এই দোকানগুলোর উৎসাহ কি পলিটিক্যাল নেতা আছে, কিছু সাথে প্রশাসনও জড়িত আছে। আমাদের জনপ্রতিনিধিরা এই বিষয় নিয়ে ওই রকম কোনো অ্যাক্টিভিটিস তাদের নাই বললেই চলে। শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আওয়ামী লীগ নেতাদের। এখানে টেম্পো স্ট্যান্ড, যেসব বাস স্ট্যান্ড বা লরি আছে, এখানে চাঁদাবাজি অনেক হয়। এসব গাড়িগুলি কোনো লাইসেন্স নাই, রোড পারমিট নাই, এগুলি কিভাবে চলে আমি ঠিক জানি না। অবৈধ কাজ কাম হইতেছে, এগুলি ইনশাল্লাহ আমি রোধ করব। আমি কখনোই চাই না যে ফুটপাত দখল করে, রাস্তাঘাট দখল করে কেউ দোকান করুক। আমি আমার সিটি কর্পোরেশন, অঞ্চল 5 সর্বস্তরের নেতাকর্মীদের, কর্মকর্তাদেরকে আমি আশ্বস্ত করেছি, আপনারা যে পদক্ষেপ নেবেন আমি স্বয়ং থেকে তা বাস্তবায়ন করব। অভিযোগ আছে স্থানীয় প্রশাসনকে খুশি করেই এই অব্যবস্থাপনা। চাঁদার যে বিষয়টা, এটা আপনার আমি যতদূর শুনেছি এর সাথে আপনার পুলিশের ইনভলভমেন্টটা কম। যদি কোনো অভিযোগকারীকে পাঠান, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে আমি অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে পুলিশই হোক আর পাবলিক হোক বা অন্য কোনো পলিটিক্যাল এলিমেন্টস যেই হোক না কেন। আগামী 17 অক্টোবর ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে 60,000 টাকার হাসপাতাল বেড কেনা হয়েছে 3,30,000 টাকায়। ঠিকাদার বলছে বেশি দামে কেনার দায় প্রকল্প কর্মকর্তাদের, আর বেশি দামে বিক্রি করা তাদের দক্ষতা। বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের এড়িয়ে চলছেন প্রকল্প কর্মকর্তারা। প্রকল্প কার্যালয়ে বসেই ফোনে জানান অফিসে নেই, অবশেষে ওই অফিসেই ধরা পড়েন ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরায়। মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে বিশ্বব্যাংকের করোনা প্রকল্প থেকে 220টি বেড কেনা হয়েছে প্রায় 5 কোটি টাকায়। চীনা প্রতিষ্ঠান জিয়াংশু মেডিকেল ইকুইপমেন্টের তৈরি এসব বেড। কেনাকাটার চুক্তিপত্রে দেখা যায় 5 ফাংশনের এক একটি বেড 3,30,000 আর 3 ফাংশনের বেডের দাম ধরা হয়েছে 1,95,000 টাকা। এই বেডগুলোর ছবি সহ চীনা কোম্পানি জিয়াংশুকে ইমেইল করলে তারা উত্তরে জানায় এক একটি 5 ফাংশন বেড $485 অর্থাৎ 41,000 টাকা, আর 3 ফাংশন বেডের দাম $379 বা 32,000 টাকা। এর সঙ্গে শিপিং চার্জ বা অন্যান্য ব্যয় যুক্ত হলেও প্রতিটি বেডের মূল্য 50 থেকে 60,000 টাকার বেশি হওয়ার কথা না। আমি যে দাম বেশি নিয়ে থাকতে পারি সেটা আমার ক্রেডিট, আমার বেশি দাম আমি নিতে চাই, ডিপার্টমেন্ট কেন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। চুক্তিপত্রে দেখা যায় দর যাচাই কমিটিতে তৎকালীন প্রকল্প পরিচালক ইকবাল কবির ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম ছাড়া অন্য কারো স্বাক্ষর নেই। এ নিয়ে কথা বলতে ইকবাল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে ডাক্তার ইকবাল কবিরকে প্রকল্প ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের খোঁজে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে তাকেও পাওয়া যায়নি। এখন আমি এই মুহূর্তে আমি ডিএর সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করব। আর বর্তমান প্রকল্প পরিচালক ও অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার কাজী শামীম হোসেন জানান তিনি অসুস্থ থাকায় অফিসে যাননি। তিনি প্রকল্প অফিসের ঠিকানাও জানেন না। এগুলো তো সব আগের পিডির আমাদের কয়েকটি, তো এটা আমি প্রকুরমেন্ট কনসালটেন্টের সাথে কথা বলে পরে আপনাকে জানাবো। হ্যাঁ, মহাখালীর ডিওএইচএস এ গিয়ে বোঝার উপায় নেই যে এটাই ইআরপির প্রকল্প কার্যালয়। 30 মিনিট পর খুলল দরজা। যিনি প্রকল্প অফিসে চেনেন না সেই কাজী শামীম হোসেনকে পাওয়া গেল ভেতরেই।
কিন্তু ততক্ষণে পেছনের দরজা দিয়ে সটকে পড়েন সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার সাইফুল। এটা তো বলতে পারবো না কেন পালিয়ে গেলেন, কারণ উনি তো আগেই বলছে যে আমার মিটিং আছে স্বাস্থ্য অধিদপ্তরে। কোনো তথ্য না দিয়ে চলে যান বর্তমান প্রকল্প পরিচালকও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইআরপি নিয়ে আলাদা তদন্ত করবে না তারা। যেটা অলরেডি দুর্নীতি দমন কমিশন, এটার বিরুদ্ধে ওরা অভিযোগ পেয়ে অভিযোগের বিরুদ্ধে ওরা ইনভেস্টিগেশন করছে। আমাদের আলাদা করে করার তো কিছু নাই। করোনা মোকাবিলায় বিশ্ব ব্যাংকের 1100 কোটি টাকার প্রকল্প ইআরপি। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং একেবারে তৃণমূল পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে বিশাল পরিকল্পনা ছিল সরকারের। এই করোনা কালে এ পর্যন্ত প্রায় 200 কোটি টাকারও বেশি কেনাকাটা করা হয়েছে। এই কেনাকাটায় উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ, আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা সবাই এখনো ধরাছোঁয়ার বাইরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 15 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5500 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 10,859 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1203 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.08%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,77,073 জনে। সুস্থ হয়েছেন আরও 1,453 জন। এ নিয়ে মোট সুস্থ 2,91,365 জন। সাত বছরের শিশুকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাগুরায়। পরিবারের কাছে মুক্তিপণের দাবি করা 2 জনকে আটকের পর এই তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে মুক্তিপণের দাবির পরিপ্রেক্ষিতে ইমরান আলী আসলাম এবং তার ছেলেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, বুধবার শিশুটিকে ডিঙ্গি নৌকার সঙ্গে বেঁধে নবগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার ডুবুরি দল দিয়ে খোঁজা হলেও মরদেহ উদ্ধার করা যায়নি। আজ আবারও নদীতে অনুসন্ধান চালানো হবে। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে রাজি নয় পুলিশ। তবে পুরনো শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হতে পারে বলে জানায় তারা। একটা মোবাইল নাম্বার থেকে পরিবারের কাছে চাঁদাও দাবি করা হয়। সেই মোবাইল ফোনের সূত্র ধরে আমরা 2 জন ব্যক্তিকে শনাক্ত করে নিজেদের হেফাজতে নিয়ে তথ্যের ভিত্তিতে আমরা খুলনা থেকে ডুবুরি দল নিয়ে এসে এখানে তল্লাশি করতেছি। পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা শিক্ষার্থীকে 3 দিন ধরে শেকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল মুমিন, শিক্ষক পিয়ারুল ইসলাম সহ 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, কদিমপাড়া বুড়া দেওয়ান নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে খালার বাড়ি গিয়েছিল ওই শিক্ষার্থী। সেখান থেকে বুঝিয়ে তাকে গত বুধবার মাদ্রাসায় পাঠানো হয়। মাদ্রাসায় যাওয়ার পর লোহার শেকল দিয়ে বেঁধে রেখে পেটানো হয় তাকে। শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় পালিয়ে যায় শিশুটি। শেকল বাঁধা অবস্থায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। ভাই, আপনি তো এখানে দাঁড়িয়ে ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। মানে বিকাশে পেলে অ্যাড মানিতে যান, কোনো খরচ ছাড়াই ব্যাংক থেকে টাকা আনুন। এত ব্যাংক আমার ব্যাংকও আছে। আপনার আমার প্রায় সবার ব্যাংকই আছে, তাই বিকাশে টাকা না নিয়ে কোনো চিন্তা নাই। দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে যে কোনো সময় টাকা আনুন বিকাশে। স্যাভলন হ্যান্ড ওয়াশে আছে ভাইরাস ও জীবাণু ধ্বংসের কার্যকরী উপাদান, যা সম্পূর্ণরূপে ধ্বংস করে করোনা ভাইরাস সহ সব ধরনের জীবাণু। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছিস তো? কি খাওয়াবি বল? কি হলো, কোথায় হারালে? ভালো ইউনিভার্সিটিতে ভর্তির চিঠি আমিও পেয়েছিলাম, পড়তে পারিনি, কিন্তু আমার ছেলে অবশ্যই পড়বে। ওর ফিউচার তো ফিক্স করেই রেখেছি এখানে। আসিফ সাহেব আইডিএলসি ডিপোজিট প্ল্যানের মাধ্যমে ফিক্স করেছেন ছেলের ভবিষ্যৎ। আপনিও ফিক্স করুন আইডিএলসির সাথে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। লেইজের দুটি ফান শিপস, কখনো লেইজ পাস্তাস, কখনো লেইজ 3D।
এখন বেশি ফান উইথ 10% এক্সট্রা। করোনার সাথে লড়াইয়ে আমরাই করব জয়, তাই তো হাতে তুলে নিয়েছি স্যাভলন ডিসইনফেক্টেন্ট স্প্রে, যা করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। স্যাভলন ডিসইনফেক্টেন্ট স্প্রে। বিরাট রিফ্রেশমেন্টের জন্য 7 আপের বড় বোতল এখন মাত্র 50 টাকা। ওর সবচাইতে বেশি সময় কাটে ফ্লোরে, আর এই ফ্লোরেই থাকে নানান ভাইরাস ও রোগ জীবাণু। কিন্তু আমি থাকি নিশ্চিন্ত, আমার আছে স্যাভলনের সুরক্ষা। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিশ্বে করোনায় প্রাণহানি 10,77,000-এর বেশি, আক্রান্ত 3,74,000 ছাড়িয়েছে। করোনায় একদিনে 5,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3.5 লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি এশিয়ায়, প্রাণ গেছে 1,600 জনের, শনাক্ত 1,09,000-এর বেশি। এরপরই অবস্থান ইউরোপের। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 27,000। ক্লাস্টার সংক্রমণের বিষয় খতিয়ে দেখছে সরকার। জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্টে চলছে কারফিউ। রাশিয়ায় 12,800-র বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস, যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ। আক্রান্তদের চিকিৎসা দিতে মস্কোয় বানানো হয়েছে অস্থায়ী হাসপাতাল। সংক্রমণ রোধে স্পেনে চলছে 15 দিনের জরুরি অবস্থা। ভারতে একদিনে 74,500 শনাক্ত, 921 নিয়ে মোট মৃত্যু 1,08,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 49,000 নতুন সংক্রমণ, 24 ঘন্টায় প্রাণ গেছে 6 শতাধিকের। করোনার ওষুধ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই দাবি করেন ট্রাম্প। বলেন তিনি এখন অনেক ভালো রয়েছেন। করোনা শনাক্তের পর প্রথম সমাবেশে আসলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাকে দেখা যায় মাস্ক ছাড়াই। ট্রাম্প বলেন চীনা ভাইরাসকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও ওষুধ নির্মূল করবে এবং শিগগিরই মিলবে ভ্যাকসিন। রিপাবলিকান পার্টিতে কৃষ্ণাঙ্গ ল্যাটিনো ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে শনিবারের এই সমাবেশের আয়োজন করে ব্রেক্সিট ফাউন্ডেশন। সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পর তিনি যে কোনো প্রেসিডেন্টের চেয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য বেশি কাজ করেছেন বলে আবারও মন্তব্য করেন ট্রাম্প। দানবীয় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া। ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর সামরিক মহড়ায় এটি দেখানো হয়েছে। এ সময় কিম জং উন জানান, জাতীয় নিরাপত্তায় হুমকি এলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার জবাব দেয়া হবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান উত্তর কোরিয়ার নেতা। প্রতি বছরই জাঁকজমকের সঙ্গে পালিত হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দল ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এবারও করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে হয়েছে বিশাল কুচকাওয়াজ ও জনসমাবেশ। মহড়ায় প্রদর্শিত হয়েছে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একে দানবীয় ক্ষেপণাস্ত্র আখ্যা দিয়েছেন ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপপরিচালক মেলিসা হ্যানহাম। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনের বৈঠকের পর এই প্রথম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল পিয়ংইয়ং। আমাদের জাতীয় প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক যুদ্ধের সক্ষমতা বাড়াতেই হবে। পারমাণবিক হুমকি সহ সব বিপজ্জনক প্রচেষ্টা প্রতিরোধে সক্ষমতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। জাতীয় নিরাপত্তায় হুমকি এলে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তার জবাব দেব। মহড়ায় অর্থনৈতিক উন্নয়নে বিঘ্নের কারণ হিসেবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারীকে দায়ী করেন উন। শিগগিরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। আশা করছি দক্ষিণ কোরিয়া শিগগিরই স্বাস্থ্য সংকট কাটিয়ে উঠবে। এছাড়া সেদিন অবশ্যই আসবে যেদিন দুই কোরিয়া একসঙ্গে কাজ করবে। এই আয়োজনে করোনা এড়াতে কাউকে পরতে দেখা যায়নি মাস্ক, মানা হয়নি সামাজিক দূরত্বের বিধিনিষেধ। প্রায় 8 ঘন্টার ভাষণে উত্তর কোরিয়ায় এখনো কেউ করোনা আক্রান্ত না হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান কিম জং উন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 37 রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার হারের মুখ দেখতে হচ্ছে অধিনায়ক ধোনিকে। 7 ম্যাচে এই নিয়ে পঞ্চম হার চেন্নাইয়ের। 170 রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকে অগোছালো ছিল ধোনির দল। অর্ধেকের বেশি ওভার পার করে মাত্র 100 রান যোগ হয় তাদের স্কোরবোর্ডে। ধোনিও যেন কোনো ম্যাজিক ছড়াতে পারছেন না এবারের আসরে।
এই ম্যাচে তার ব্যাটে এসেছে 6 বলে মাত্র 10 রান। একমাত্র আম্বাতি রায়দু কিছুটা থিতু হয়েছিলেন, যদিও তার 42 রান ইনিংসও কোনো কাজে আসেনি। 3 উইকেট নিয়েছেন ক্রিস মরিস। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বেঙ্গালুরুর। রান তুলতে ব্যর্থ হয়েছেন এবিডি ভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, তবে সেই চাপ কাটিয়ে ওঠেন কোহলি। 90 রানে অপরাজিত ছিলেন বেঙ্গালুরু অধিনায়ক। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ইগা সিয়াতেক। ফাইনালে সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন পোলিশ তারকা। এক পেশে ম্যাচে শুরু থেকে ইগা সিয়াতেকের আধিপত্য। শুরুতেই সোফিয়া কেনিনের সার্ভিস ব্রেক করেন এই পোলিশ তারকা। স্নায়ুর পরীক্ষায় প্রথম সেটে সফল সিয়াতেক। প্রথম সেট জিতে নেন 6-4 গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কেনিন, তবে সিয়াতেকের ধারাবাহিক সার্ভ আর ফোরহ্যান্ডে ব্যর্থ হয়েছে ম্যাচ বাঁচানোর চেষ্টা। অসহায় সোফিয়া কেনিন হার মানেন 6-1 গেমে। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে 71 ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বাচলে এই ভাস্কর্য তৈরি হবে রাজুকের নিজস্ব অর্থায়নে। গৃহায়ন ও গণপূর্ত সচিব জানান, 2021 সালের ফেব্রুয়ারিতে ভাস্কর্যটির কাজ শেষ হবে। উদ্বোধন করা হবে 7 মার্চ। পূর্বাচল কুড়িল থেকে বালু নদী পার হলেই শুরু রাজুকের এই নতুন শহর প্রকল্প। রাজধানীতে চাপ কমাতে 1995 সালে শুরু হয় এর কাজ। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই 3 জেলার জমি নিয়ে রাজধানীর পাশে গড়ে ওঠা এই স্যাটেলাইট শহরের 3 পাশে তুরাগ, শীতালক্ষা ও বালু নদী। 6227 একর জমিতে 30 সেক্টরে রয়েছে প্রায় 27,000 প্লট। এবারে সংগ্রাম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই পূর্বাচলের 15 নম্বর সেক্টরের লেকপারে তৈরি হতে যাচ্ছে ব্রোঞ্জের ভাস্কর্য। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে এটি, যার উচ্চতা 71 ফুট, ব্যাস 113 ফুট। চারিদিকে লেক পরিবেষ্টিত একটা নান্দনিক একটা জায়গা হবে, যেখানে বঙ্গবন্ধুর আর যে 7ই মার্চের যে ভাষণ দিয়েছিল সেই তর্জনীকে কেন্দ্র করে, যেটার উচ্চতা হবে 71 ফিট এবং এটা মোট 113 ফিট এবং টোটাল জমির পরিমাণ এখানে 2.3 একর জমি। আগে পার্কের জায়গা রাখলেও এখন করা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও রাজুক যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। টার্গেট 7ই মার্চের আগামী বছর 7ই মার্চের অনেক আগেই আমরা এটা শেষ করতে পারবো, কারণ এটা বেসটা হবে আপনার মানে ইটের স্ট্রাকচারে, আর তারপরে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটা সেটা হবে আপনার ব্রোঞ্জ স্ট্রাকচারে। সুতরাং সেইভাবেই সময় এবং সবকিছু নির্ধারণ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 55 কোটি টাকা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এলো নতুন ডেটল, এখন সুদিং অ্যালোভেরার সাথে, যা দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা এবং নেয় ত্বকের যত্ন। এখনই ট্রাই করুন নতুন ডেটল অ্যালোভেরা। পেপসি 1 লিটার 50 টাকা। বড় পেপসি, বড় স্বাদ। আপনি কি জানেন টয়লেট আর বাথরুমের সারফেসে রোগ জীবাণু ও ভাইরাস বেঁচে থাকতে পারে? রিসার্চে প্রমাণিত হয়েছে নীল হারপিক শুধু কঠিন দাগ দূর করে না, এটি ভাইরাস এবং 99.9% জীবাণুও ধ্বংস করে। এবং লাল হারপিক আপনার বেসিন, টাইলস ও মেঝে পরিষ্কার করে আর রাখে 99.9% জীবাণুমুক্ত। তাই বেছে নিন হারপিক। হারপিক ব্যবহার করুন, সুরক্ষিত থাকুন। এখন প্রমাণিত হারপিক পাওয়ার প্লাস কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস ধ্বংস করে। বিরাট রিফ্রেশমেন্টের জন্য 7 আপের বড় বোতল এখন মাত্র 50 টাকা। আপনি কি জানেন জীবাণু আর ভাইরাস আপনার ঘরের সারফেসের উপর অনেক দিন বেঁচে থাকতে পারে? এই জন্যই আমার ভরসা শুধুই লাইজল, যা ধ্বংস করে কোভিড-19 করোনা ভাইরাস সহ 99.9% জীবাণু। তখনই তো ঘর হবে। হ্যাঁ বাবা, আসছি। কি একটু পরে অপারেশন? টাকা লাগবে। আচ্ছা, বিকাশ করছি। ভাবি হাসপাতালে? হ্যাঁ, বিকাশ করব, কিন্তু অ্যাকাউন্টে তো এত টাকা নেই।
আমারটাতেও। এখানে তো এজেন্টও নাই যে বিকাশে টাকা আনবো। ভাই আপনি তো এখানে দাঁড়িয়েই ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। মানে বিকাশ অ্যাপের অ্যাড মানিতে যান, কোনো খরচ ছাড়াই ব্যাংক থেকে টাকা আনুন। এত ব্যাংক আমার ব্যাংকও আছে। আপনার আমার প্রায় সবার ব্যাংকই আছে, তাই বিকাশে টাকা না নিয়ে কোনো চিন্তা নাই। দেশের সবচেয়ে বেশি সংখ্যক ব্যাংক থেকে নিমেষে যে কোনো সময় টাকা আনুন বিকাশে। শিখছে নতুন নতুন উপায়, বড় হয়ে যাচ্ছে সে তো, যেন রোগ জীবাণু ছড়াতে না পারে। বাচ্চাদের বেড়ে ওঠার সাথে আরো বাড়তে থাকে রোগ জীবাণু সংক্রমণ। এজন্য আপনার দরকার শক্তিশালী ডেটলের সুরক্ষা। শুধুমাত্র ডেটলে দিতে পারে 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। বিরাট রিফ্রেশমেন্টের জন্য 7 আপের বড় বোতল এখন মাত্র 50 টাকা। ডক্টর রাজেশ 7 ডে সারফেস শিল্ড। সব জীবাণুনাশকই তাৎক্ষণিকভাবে 99.9% জীবাণু ধ্বংস করতে পারে, কিন্তু এর সিলভার আয়ন জীবাণু প্রতিহত করে 7 দিন পর্যন্ত। এমনকি হাতে লেগে থাকা জীবাণুও এর সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যায়। 7 ডে শিল্ড, একবার ব্যবহারেই জীবাণুমুক্ত 7 দিন। বিরাট রিফ্রেশমেন্টের জন্য 7 আপের বড় বোতল এখন মাত্র 50 টাকা। ডক্টর রাজেশ 7 ডে সারফেস শিল্ড। সব জীবাণুনাশকই তাৎক্ষণিকভাবে 99.9% জীবাণু ধ্বংস করতে পারে, কিন্তু এর সিলভার আয়ন জীবাণু প্রতিহত করে 7 দিন পর্যন্ত। এমনকি হাতে লেগে থাকা জীবাণুও এর সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যায়। 7 ডে শিল্ড, একবার ব্যবহারেই জীবাণুমুক্ত 7 দিন। লেইজের দুটি ফান শিপস, কখনো লেইজ পাস্তাস, কখনো লেইজ 3D। এখন বেশি ফান উইথ 10% এক্সট্রা। ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছিস তো? কি খাওয়াবি বল? কি হলো, কোথায় হারালে? ভালো ইউনিভার্সিটিতে ভর্তির চিঠি আমিও পেয়েছিলাম, পড়তে পারিনি, কিন্তু আমার ছেলে অবশ্যই পড়বে। ওর ফিউচার তো ফিক্স করেই রেখেছি এখানে। আসিফ সাহেব আইডিএলসি ডিপোজিট প্ল্যানের মাধ্যমে ফিক্স করেছেন ছেলের ভবিষ্যৎ। আপনিও ফিক্স করুন আইডিএলসির সাথে। ডক্টর রাজেশ 7 ডে সারফেস শিল্ড। সব জীবাণুনাশকই তাৎক্ষণিকভাবে 99.9% জীবাণু ধ্বংস করতে পারে, কিন্তু এর সিলভার আয়ন জীবাণু প্রতিহত করে 7 দিন পর্যন্ত। এমনকি হাতে লেগে থাকা জীবাণুও এর সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যায়। 7 ডে শিল্ড, একবার ব্যবহারেই জীবাণুমুক্ত 7 দিন। বিকাশ অ্যাপে ডাবল বোনাস। প্রথমবার অ্যাপে লগ ইন করলেই 25 টাকা বোনাস, তারপর প্রথম 25 টাকা রিচার্জে আরো 50 টাকা ক্যাশব্যাক। এখনই বিকাশ অ্যাপে লগ ইন করে মোবাইল রিচার্জ করুন। লেইজের দুটি ফান শিপস, কখনো লেইজ পাস্তাস, কখনো লেইজ 3D। এখন বেশি ফান উইথ 10% এক্সট্রা। বিরাট রিফ্রেশমেন্টের জন্য 7 আপের বড় বোতল এখন মাত্র 50 টাকা। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। হ্যাঁ বাবা আসছি। কি একটু পরে অপারেশন? টাকা লাগবে। আচ্ছা বিকাশ করছি। ভাবি হাসপাতালে? হ্যাঁ বিকাশ করব। ফেনীর ফতেহপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 3 যাত্রী নিহত হয়েছে, আহত 12 জন। এই বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছে সহকর্মী সমীর উদ্দিন। সমীর, একটু জানতে চাই এই ট্রেন দুর্ঘটনার বিস্তারিত এবং মূলত কার গাফিলতিতে এই দুর্ঘটনা, লাইনম্যান অথবা বাসের ড্রাইভার, কি তথ্য রয়েছে সবশেষ? আজ ভোর 5:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস চিটংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ফেনীর ফতেহপুর রেল ক্রসিং চিটংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এ আসা মাত্রই মালগাহী একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে বাসের যে দুর্ঘটনাটি ঘটে, এতে 3 জন যাত্রী নিহত হয়। ঘটনাস্থলে 2 জন, একজন যাত্রী হাসপাতালে নেয়ার পরে তিনি সেখানে নিহত হন। সাথে 12 জন যাত্রী এই মুহূর্তে আহত আছে, তাদেরকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসিত রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রামের যে রেল লাইন ক্রসিং যেটি আছে ফতেহপুর, সেটি এটি হচ্ছে ফ্লাইওভার, 6 লাইন ফ্লাইওভার যেটি রয়েছে, এটির নিচে আসলে
ভোর যখন চিটগংয়ের উদ্দেশ্যে গাড়িতে যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম, সেই যাত্রী সেখানে 38 থেকে 40 জন যাত্রী ছিল। সেখানে আসলে লাইনম্যান, এখানকার যে প্রত্যক্ষদর্শীরা বলছেন বা এখানকার লোকরা বলছেন যে এখানকার যে লাইনম্যান তার আসলে সিগন্যাল সে দিতে পারেনি, ঘুমের ঘরে ছিলেন, যার কারণে আসলে এই ধরনের দুর্ঘটনাটা ঘটেছে। এই কিছুক্ষণ আগে পুলিশের একটি ভ্যান গাড়ি এসে রেল লাইনের উপর থেকে যে অ্যাক্সিডেন্টের যে গাড়িটি সেটি সরানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা চট্টগ্রামের যে রেল যোগাযোগ সেটি হয়তো চালু করা সম্ভব হবে বলে এখানকার যিনি জিআরপি পুলিশ বা ট্রাফিক বিভাগের আহত 12 জনের অবস্থা এই মুহূর্তে কেমন, তাদেরকে কোথায় নেওয়া হয়েছে, তাদের চিকিৎসার কি খবর? আহত যে 12 জন রয়েছে তাদেরকে তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা রয়েছেন। তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় তারা এই মুহূর্তে আছেন। আর আমি যদি আপনাকে বলে রাখি যে ঘটনার সাথে সাথে এখানকার ট্রাফিক বিভাগীয় পুলিশ কর্মকর্তারা ছুটে আসে, এসেই তারা আসলে যে রাস্তায় যে গাড়ি চলাচলের যেটি ছিল এটি তারা গাড়ি বন্ধ করে দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তারা আসলে বিভিন্ন জায়গায় আসলে ইনফরমেশন দিয়েছে, যার ফলে এখন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রামের যে রেল যোগাযোগ সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই মুহূর্তে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গণমাধ্যম কর্মীরা এবং উৎসুক জনতার বেশ ভিড় রয়েছে। এই ছিল আমার কাছে ফেনীর ফতেপুর রেল ক্রসিং এ সড়ক দুর্ঘটনায় নিহত 3 জনের সর্বশেষ খবর। ফেনীর ফতেপুরে ট্রেন দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। রাজধানীর কারণ বাজারে পাইকারি বাজারের প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 9 টাকায়। পাইকাররা বলছেন করোনার কারণে ডিমের উৎপাদন কমিয়েছে পোল্ট্রি মালিকরা, পাশাপাশি সবজি বাজারে উচ্চ মূল্যের প্রভাবও পড়েছে ডিমে। কর্মস্থল থেকে গুলশান ফেরার পথে কারণ বাজারে পাইকারি দামে বাজার করেন গোলাম মাসুদ। 2-3 দিন আগে এলাকার দোকান থেকে যে দামে কিনেছিলেন এখন সেই 110 টাকাতেই কিনতে হচ্ছে 1 ডজন ডিম। মহল্লার দোকানে 110 টাকা কিনেছি পরশু দিনও, যেহেতু আজকে এখানে 110 টাকা দিলে মহল্লার দোকানে অবশ্যই বেশি। কারণ বাজারে রাত যত গভীর হয় জমতে শুরু করে বাজার। ফড়িয়ারা বলছেন করোনায় ডিমের দাম স্বাভাবিক আছে। প্রতিটি ডিম তারা পাইকারকে বিক্রি করছেন 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সায়। লকডাউন হিসেবে অতটা বেশি নাই। তবে পাইকাররা বলছেন করোনার কারণে কমেছে ডিমের উৎপাদন, যে কারণে চাহিদা অনুযায়ী বাজারে আসছে না, আর তাতেই বাড়ছে ডিমের দাম। বিগত 6-7 মাসে যে গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপে ডিমের প্রোডাকশন কমে গেছে। বাজারের পরিস্থিতিটা আমরা বাজার যখন মার্কেটে মাল আসে তখন বাজার ওঠানামা হয়, তবে হয়তো বাজার কালকে মার্কেট চাহিদা ছিল, আজকে ডিম কম আসে হয়তো বাজার বেশি হতে পারে। ডিমের দাম না কমলে নিম্নবিত্তের আমিষের চাহিদায় ঘাটতি পড়বে, তাই এখনই ডিমের বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবজি উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় হলেও সুফল পাচ্ছে না ভোক্তারা। ক্রমেই অসহনীয় হয়ে উঠছে সবজির বাজার, প্রতিটি হাত বদলের ধাপে ধাপে বাড়ছে দাম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি নিষ্ক্রিয় তদারকি সংস্থাগুলো। রাজধানীর কারণ বাজারে সবজি আড়তের সামনে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। বিক্রেতা জানান আড়ত থেকে কিনেছেন 5 টাকা কমে, আর আড়তদার ঢাকার বাইরের পাইকারদের কাছ থেকে কেনেন আরও কম দামে। একই বাজারে একটু পাশেই খুচরা বাজারে লাউ বিক্রি হচ্ছে 60 টাকায়, আবার পলাশী বাজারে ভোক্তারা তা কিনছেন 80 টাকায়। 2-1 কিলোমিটারের পরিবহন খরচ কি এতই বেশি? তার উত্তর না মিললেও উচ্চ মূল্যে না বিশ্বাস ক্রেতাদের। ওইটা আপনার আড়তে লইছি 25 টাকা পিস, ওরা আনছে 20 টাকা করে। ওটা আছে সাভার থেকে। মার্কেটে আপনার প্রচুর মাল আছে, তারপরে দামের প্রাইসেসটা বেশি, ঠিক আছে। এই ক্ষেত্রে এখন সঠিক নিয়ন্ত্রণ যদি করতে পারে, বাজার মনিটরিং করতে পারে, আসলে বাজারের কোনো মনিটরিংটাই নেই। বিভিন্ন সবজি সহ 37টি কৃষি পণ্যের ন্যায্য দাম নির্ধারণ ও তদারকির কথা কৃষি বিপণন অধিদপ্তরের, কিন্তু কাগজে কলমে আইন থাকলেও বাস্তবে প্রয়োগ নেই, যা সুযোগ নিচ্ছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর তদারকির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের তাগিদ ভোক্তাদের স্বার্থে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তার চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ, উৎপাদন
আমদানি এইসব যাতে সুনিয়ন্ত্রিত থাকে সেই জন্য পৃথক একটি মন্ত্রণালয় করা বোধহয় সময় এসেছে, যেমন ভারতে আছে। পণ্যের যৌক্তিক দামের জন্য কৃষকদের উৎপাদন ঝুঁকি কমানোর পাশাপাশি বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখারও পরামর্শ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার দিনভর চেষ্টার পরও পদ্মা সেতুর ৩২তম স্প্যানটি বসানো যায়নি। পদ্মায় তীব্র স্রোতের কারণে সংকট তৈরি হয়েছে। আজ আবার স্প্যান বসানোর কাজ শুরু হবে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। শনিবার সকাল থেকে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ ৪ মাস পর পদ্মা সেতুতে স্প্যান বসানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে আজ আবার স্প্যানটি বসানোর প্রক্রিয়া চলবে। এটি বসানোর পর দৃশ্যমান হবে সেতুর ৪,৮০০ মিটার অংশ। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি পিলার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি, আর ৪২টি পিলারে বসবে ৪১টি স্প্যান। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে সবগুলো স্প্যান ডিসেম্বর ২০২০-এর মধ্যে আমরা ইরেকশন করতে পারব। আমাদের পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু কাজের গত সেপ্টেম্বর ৩০ পর্যন্ত অগ্রগতি ৯০%। বিশ্বে করোনায় প্রাণহানি ১০,৭৭,০০০-এর বেশি, আক্রান্ত ৩,৭৪,০০০ ছাড়িয়েছে। করোনায় একদিনে ৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৩.৫ লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি এশিয়ায়। প্রাণ গেছে ১,৬০০ জনের, শনাক্ত ১,০৯,০০০-এর বেশি। এরপরই অবস্থান ইউরোপের। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২৭,০০০। ক্লাস্টার সংক্রমণের বিষয় খতিয়ে দেখছে সরকার। জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্টে চলছে কারফিউ। রাশিয়ায় ১২,৮০০-র বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস, যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ। আক্রান্তদের চিকিৎসা দিতে মস্কোয় বানানো হয়েছে অস্থায়ী হাসপাতাল। সংক্রমণ রোধে স্পেনে চলছে ১৫ দিনের জরুরি অবস্থা। ভারতে একদিনে ৭৪,৫০০ শনাক্ত, ৯২১ নিয়ে মোট মৃত্যু ১,০৮,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রে ৪৯,০০০ নতুন সংক্রমণ, ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৬ শতাধিকের। করোনার ওষুধ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাউথ লনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই দাবি করেন ট্রাম্প। বলেন তিনি এখন অনেক ভালো রয়েছেন। করোনা শনাক্তের পর প্রথম সমাবেশে আসলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাকে দেখা যায় মাস্ক ছাড়াই। ট্রাম্প বলেন চীনা ভাইরাসকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও ওষুধ নির্মূল করবে এবং শিগগিরই মিলবে ভ্যাকসিন। রিপাবলিকান পার্টিতে কৃষ্ণাঙ্গ ল্যাটিনো ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে শনিবারের এই সমাবেশের আয়োজন করে ব্রেক্সিট ফাউন্ডেশন। সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পর তিনি যে কোনো প্রেসিডেন্টের চেয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য বেশি কাজ করেছেন বলে আবারও মন্তব্য করেন ট্রাম্প। দানবীয় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া। ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর সামরিক মহড়ায় এটি দেখানো হয়েছে। এ সময় কিম জং উন জানান, জাতীয় নিরাপত্তায় হুমকি এলে সর্বোচ্চ শক্তি দিয়ে তার জবাব দেয়া হবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান উত্তর কোরিয়ার নেতা। প্রতি বছরই জাঁকজমকের সঙ্গে পালিত হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দল ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এবারও করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে হয়েছে বিশাল কুচকাওয়াজ ও জনসমাবেশ। মহড়ায় প্রদর্শিত হয়েছে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একে দানবীয় ক্ষেপণাস্ত্র আখ্যা দিয়েছেন ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপপরিচালক মেলিসা হ্যানহাম। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনের বৈঠকের পর এই প্রথম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল পিয়ংইয়ং। আমাদের জাতীয় প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক যুদ্ধের সক্ষমতা বাড়াতেই হবে। পারমাণবিক হুমকি সহ সব বিপজ্জনক প্রচেষ্টা প্রতিরোধে সক্ষমতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। জাতীয় নিরাপত্তায় হুমকি এলে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তার জবাব দেব। মহড়ায় অর্থনৈতিক উন্নয়নে বিঘ্নের কারণ হিসেবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারীকে দায়ী করেন উন। শিগগিরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। আশা করছি দক্ষিণ কোরিয়া শিগগিরই স্বাস্থ্য সংকট কাটিয়ে উঠবে। এছাড়া সেদিন অবশ্যই আসবে যেদিন দুই কোরিয়া একসঙ্গে কাজ করবে।
এই আয়োজনে করোনা এড়াতে কাউকে পরতে দেখা যায়নি মাস্ক, মানা হয়নি সামাজিক দূরত্বের বিধিনিষেধ। প্রায় ৮ ঘন্টার ভাষণে উত্তর কোরিয়ায় এখনো কেউ করোনা আক্রান্ত না হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান কিম জং উন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৩৭ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার হারের মুখ দেখতে হচ্ছে অধিনায়ক ধোনিকে। ৭ ম্যাচে এই নিয়ে পঞ্চম হার চেন্নাইয়ের। ১৭০ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকে অগোছালো ছিল ধোনির দল। অর্ধেকের বেশি ওভার পার করে মাত্র ১০০ রান যোগ হয় তাদের স্কোরবোর্ডে। ধোনিও যেন কোনো ম্যাজিক ছড়াতে পারছেন না এবারের আসরে। এই ম্যাচে তার ব্যাটে এসেছে ৬ বলে মাত্র ১০ রান। একমাত্র আম্বাতি রায়দু কিছুটা থিত হয়েছিলেন, যদিও তার ৪২ রান ইনিংসও কোনো কাজে আসেনি। ৩ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বেঙ্গালুরুর। রান তুলতে ব্যর্থ হয়েছেন এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর। তবে সেই চাপ কাটিয়ে ওঠেন কোহলি। ৯০ রানে অপরাজিত ছিলেন বেঙ্গালুরু অধিনায়ক। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে শিরোপা জিতে ইতিহাস গড়েছেন ইগা সিয়াতেক। ফাইনালে সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন পোলিশ তারকা। এক পেশে ম্যাচে শুরু থেকে ইগা সিয়াতেকের আধিপত্য। শুরুতেই সোফিয়া কেনিনের সার্ভিস ব্রেক করেন এই পোলিশ তারকা। স্নায়ুর পরীক্ষায় প্রথম সেটে সফল সিয়াতেক। প্রথম সেট জিতে নেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কেনিন, তবে সিয়াতেকের ধারাবাহিক সার্ভ আর ফোরহ্যান্ডে ব্যর্থ হয়েছে ম্যাচ বাঁচানোর চেষ্টা। অসহায় সোফিয়া কেনিন হার মানেন ৬-১ গেমে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে ৭১ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বাচলে এই ভাস্কর্য তৈরি হবে রাজুকের নিজস্ব অর্থায়নে। গৃহায়ণ ও গণপূর্ত সচিব জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভাস্কর্যটির কাজ শেষ হবে। উদ্বোধন করা হবে ৭ই মার্চ। পূর্বাচল কুড়িল থেকে বালু নদী পার হলেই শুরু রাজুকের এই নতুন শহর প্রকল্প। রাজধানীতে চাপ কমাতেই ১৯৯৫ সালে শুরু হয় এর কাজ। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই ৩ জেলার জমি নিয়ে রাজধানীর পাশে গড়ে ওঠা এই স্যাটেলাইট শহরের ৩ পাশে তুরাগ, শীতালক্ষা ও বালু নদী। ৬,২২৭ একর জমিতে ৩০ সেক্টরে রয়েছে প্রায় ২৭,০০০ প্লট। এবারে সংগ্রাম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেকপাড়ে তৈরি হতে যাচ্ছে ব্রোঞ্জের ভাস্কর্য। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী নিয়ে নির্মাণ করা হচ্ছে এটি, যার উচ্চতা ৭১ ফুট, ব্যাস ১১৩ ফুট। চারিদিকে লেক পরিবেষ্টিত একটা নান্দনিক একটা জায়গা হবে, যেখানে বঙ্গবন্ধুর আর যে ৭ই মার্চের যে ভাষণ দিয়েছিল সেই তর্জনীকে কেন্দ্র করে, যেটার উচ্চতা হবে 71 ফিট এবং এটা মোট ১১৩ ফিট এবং টোটাল জমির পরিমাণ এখানে 2.3 একর জমি। আগে পার্কের জায়গা রাখলেও এখন করা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর ও রাজুক যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। টার্গেট ৭ই মার্চের আগামী বছর ৭ই মার্চের অনেক আগেই আমরা এটা শেষ করতে পারবো, কারণ এটা বেসটা হবে আপনার মানে ইটের স্ট্রাকচারে, আর তারপরে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটা সেটা হবে আপনার ব্রোঞ্জ স্ট্রাকচারে। সুতরাং সেইভাবেই সময় এবং সবকিছু নির্ধারণ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।